ইসলামিক এডুকেশন সিস্টেম কাজ করে নাই, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে, আমাদের আইন ব্যবস্থা ব্রিটিশদের কলোনিয়াল সিস্টেম হয়েছে। তো এই সিস্টেমের মধ্য দিয়ে যে জেনারেশন উঠছে, শরিয়ার ব্যাপারে তার মাইন্ডসেট পজিটিভ না, শরিয়াকে সে নেগেটিভ দৃষ্টিতে দেখে, সে চিন্তা করতে চায় যে তার মডার্নিটির সাথে এটা কন্ট্রাডিক্ট করে। তো এই যে একটা কালেকটিভ মুসলিম জেনারেশন শরিয়ার ব্যাপারে এক ধরনের নেগেটিভ কনোটেশন আছে, সেই জেনারেশনের সাথে এঙ্গেজ হইয়া আপনি কিভাবে ইসলামী রাজনীতি করবেন, এটা একটা প্র্যাগমেটিক কোশ্চেন। এবং আমি মনে করি যে জামাত এই প্র্যাগমেটিক কোশ্চেনটা সমাধান করার চেষ্টা করতেছে। সব জায়গায় সে ভালোভাবে পারতেছে হয়তো না, কিন্তু এটা মাওলানা মওদুদির মধ্যেও ছিল। মাওলানা মওদুদি থিও ডেমোক্রেসির কোশ্চেন তুলছেন। উনি বলছেন যে ইসলামিক সিস্টেম থিওক্রাসিও না, ইসলামিক সিস্টেম কমপ্লিটলি ডেমোক্রেসিও না, এই দুইটার একটা ফিউশন করতে হবে। তো যখন আপনি দুইটা সিস্টেমের একটা ফিউশন করতে যাবেন, তখন ইটস এ টাফ জব, ইটস এ কমপ্লিকেটেড জব। তো জামাত এটা কিভাবে করবে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমি মনে করি অ্যাজ লং অ্যাজ দে আর উইদিন ওপেন ডেমোক্রেটিক সিস্টেম, এখানে মিসট্রাস্টের প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। গালিব ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই। পত্রিকায় জি ঠিক আছে। না, আমি যেটা বলেছি যে আমি মির্জা গালিবের সাথে কিছুটা একমত। পিপল মিসট্রাস্ট করবে না, কিন্তু জামাতের কর্মীরা মিসট্রাস্ট করবে। কেন করবে? যে সে তো একটা শরিয়া বন্ডিংয়ের মধ্যে পার্টিকে সে দেখেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, জামাতের কর্মীরা বা বলছে যে আমরা বোরকা পরতে বাধ্য করবো না, গান বাজনা বন্ধ করবো না, ঠিক আছে, কিন্তু ফিলোসফিক্যালি সে তার কর্মীকে শিখিয়েছে যে আমরা সৎ কাজের আদেশ দিব এবং অসৎ কাজে আমরা বাধা দিব বা নিষেধ করব। এবং শেখানো হয় যে আমরা শক্তি থাকলে হাত দিয়ে বাধা দিব, শক্তি না থাকলে মুখ দিয়ে ইত্যাদি। তো জামাত যখন শক্তি পাবে, তখন তার কর্মীরা চাইবে যে এই ধরনের যেগুলো মানে অপসাংস্কৃতিক জামাতের দৃষ্টিতে, এটাকে সে হাত দিয়ে নিষেধ করুক। যখনই সে করবে না, তখন তার কর্মীদের কাছে সে মিসট্রাস্টেড হবে, সে জনগণের কাছে না। যে প্রশ্নটা তুলেছে মঞ্জু ভাই, গালিব ভাই, এই প্রশ্নের জবাব কি আছে আপনার কাছে, যে আসলে জামাত কর্মীদের কাছে প্রশ্নবিদ্ধ হবে কিনা? আমি মঞ্জু ভাইয়ের মেরিটটা এগ্রি করি। উনি যে প্রশ্নটা তুলছেন সেটা হলো যে একটা ইসলামী রাজনীতির এন্ড গোল তো তার আমল বিল মারুফ আর নেহি আনিল মুনকার করতে হবে, তাই না? সমাজের মধ্যে ইসলামিক ফিলসফির জায়গা থেকে পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তনটা সে কখন কতটুকু কিভাবে করবে সেটা ডেফিনেটলি একটা কোশ্চেন। তো এই কোশ্চেনটা সলভ করার ওয়েটা কি? ডেমোক্রেটিক ওয়েতে এটা সলভ করার ওয়ে হলো যে জামাত প্রতি নির্বাচনের আগে খুব প্রেসাইসলি তার ম্যানিফেস্টো দিবে যে আমি এই ইসলামিক রুলস এবং রেগুলেশনগুলোকে এখন মনে করি যে আমার এটা এনফোর্স করার মতো ক্যাপাসিটি হয়েছে, অথবা আমার জনগণ এটাকে নেওয়ার মতো ক্যাপাসিটির জায়গায় গেছে। আমি জনগণের সাথে আলাপ আলোচনা করে দেখছি যে তারা এটার ব্যাপারে পজিটিভ, এবং তখন আপনি ওইটুকু এনফোর্স করবেন এবং আপনি এইটুকু কমিটমেন্ট দিবেন যে আমি যেটা স্পষ্টভাবে বলতেছি না আমি সেটা করবো না। এটা তো জামাত এখনই, তুমি যেটা বলছো এখনই এটা বলতে পারে, যখন বলে যে বোরকা আমি পড়তে বাধ্য করবো না, যখন বলে যে আমি গান বাজনা বন্ধ করে দিব না, বোরকা পড়তে বাধ্য করার কোনো বিধান কি ইসলামে আছে কিনা? না না, আমি সেটা বলছি না। যখন জামাত বলছে আমি বাধ্য করব না, এটাই সত্যিকার অর্থে ইসলামিক মানে রুলস জামাত এখন যেটা বলছে। কিন্তু ওই যেটা বললাম যে আমি ক্ষমতা পেলে হাত দিয়ে বাধা দিব, এই প্রশ্নটা যেহেতু সে এই বয়ানটাই দিয়েছে, এই প্রশ্নটা আমি আমার মৌলিক যুক্তি যেটা যে মিসট্রাস্টটা হবে কর্মীদের কাছে। কারণ গালিব এখন যেটা বলছে আমি এটা এগ্রি করি, গালিব বলছে আমি থরলি আমি গ্রাজুয়ালি করব, কিন্তু এই কথাটা সে বলছে না। সে বলছে না আমি এটা বাধা দিব না, আমি গান বাজনার উপরে হাত দিব না, মানে আমরা রাষ্ট্রটাকে গ্রাজুয়ালি নিব, এটা হচ্ছে জামাতের এখনকার বক্তব্য। কিন্তু তার বয়ান হচ্ছে যে আমি এটার উপর দাঁড়াবো, এটাই সমস্যা। আমি গালিবের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। মঞ্জু ভাই, আমি এখানে একটু বলি যে আমি বোধহয় মঞ্জু ভাইয়ের মেরিটটা বুঝতে পারতেছি। তো এখানে যেটা মানে কনফিউশন সেটা হলো যে ধরেন যে এই মডার্ন যে জায়গাটা আমরা দাঁড়ায় আছি, আমাদের দেশ পপুলেশন, ইসলামিক পপুলেশন যেখানে দাঁড়ায় আছে, সেখানে এটা মানে খুব ইজি এবং সিম্পল কোশ্চেন না যে কালকে সকালে কেউ একজন আইসা সবকিছু পরিবর্তন করে দিল। এটা তো ডুয়েবলই না, এটা তো প্র্যাগমেটিকই না। কিন্তু এই কাজটা কিভাবে করবে সেটা থিওরিটিক্যালি ইনসাইড জামাত ইসলামের রাজনীতি ওয়েল ডিফাইন্ড না। এই জায়গায় আমি মঞ্জু ভাইয়ের সাথে এগ্রি করি যে ইভেন এটা শুধু জামাত না, এটা আমাদের যারা ইসলামিক স্কলার আছে তাদের কাছেও এটা ওয়েল ডিফাইন্ড না। প্র্যাগমেটিক জায়গায়, থিওরিটিক্যাল জায়গায় তো আপনি অনেক কথা বলতে পারবেন, তাই না? যেমন ধরেন আপনি বললেন যে আগামীকালকে এসে আপনি সব ব্যাংক বন্ধ করে দিবেন যেহেতু ইসলামের সুদ হারাম, এটা থিওরিটিক্যালি রাইট, ফাইন। কিন্তু আপনি কি আসলে এরকম একটা কমপ্লেক্স ইকোনমিক সিস্টেমে জিরো ইন্টারেস্ট অথবা ইন্টারেস্ট ফ্রি সিস্টেমে যদি আপনি যাইতে চান, এটা তো ওভারনাইট আপনি কখনোই পারবেন না। আপনার হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক শরিয়ায় এবং হিউজ এক্সপার্টিস লাগবে ইসলামিক ইকোনমিক্সে। তো এই প্র্যাকটিক্যাল ট্রাজেক্টরিটা কি হবে এটা জামাতের রাজনীতিতে ডিফাইন্ড না, এবং যেহেতু এটা ডিফাইন্ড না ইনসাইড দ্য জামাত ইসলামী, এটা একটা কনফিউশন তৈরি করতে পারে। এবং শুধু পারেই না, এই কনফিউশন আমার বোধহয় তৈরি হচ্ছেও। আমি যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কথাবার্তা, রিয়াকশন, লেখালেখি এগুলো খেয়াল করি, তাহলে আমি মঞ্জু ভাইয়ের পয়েন্টের সাথে এগ্রি যে ইট ইজ ক্রিয়েটিং আ কনফিউশন, এবং এই কনফিউশনটা নেভিগেট করাটা এটা ডুয়েবল, কিন্তু এটা একটা কঠিন কাজ। জি গালিব ভাই, আমার আরেকটি প্রশ্ন আপনার কাছে আছে যে আমি গত 2 দিন ধরে একটি সম্ভবত গতকালকেই একটি সংবাদ দেখেছি যেটি আপনি বলেছেন সম্ভবত যে জামাত জিতেও যেতে পারে আগামী নির্বাচনে। আমরা শুনে থাকি যে বিভিন্ন আসনের মনোনয়নের জন্য সবুজ সংকেত দেওয়া হয় প্রার্থীদেরকে। জামাত কি ক্ষমতার কোনো সবুজ সংকেত পেয়ে গেছে? আপনি তো এখন মার্কিন মুলুকে আছেন, সেখানে আমাদের প্রধান উপদেষ্টা আজকে সেখান থেকে আসতেছেন, সেখানে জামাতের নেতারা আছেন, বিএনপি নেতারা আছেন, সেখানে বসে কি কোনো সবুজ সংকেত পেয়ে গেছে জামাত? না দেখেন, আমি মনে করি না যে ক্ষমতা দিনের শেষে আপনার ওয়াশিংটন বা দিল্লিতে নির্ধারিত হয়। আমি মনে করি ক্ষমতা দিনের শেষে নির্ধারিত হয় জনগণের কাছে, এবং কিছু সময়ের জন্য কেউ চাইলে ষড়যন্ত্র করে এই জনগণের ওপিনিয়নকে আপনার অপ্রেস করে রাখতে পারে, বাট ইন দ্য লং রান এটা সম্ভব না। এবং তার এক্সাম্পল তো আমাদের চোখের সামনে আছে যে শেখ হাসিনার এই যে ফ্যাসিস্ট যে টাইম, এটার যে এন্ড হইলো, এটা তো আমরা অনেকে চিন্তা করি না এইভাবে হবে, কিন্তু সেটা তো হয়েছে। তো আমি যে জায়গা থেকে বলছি যে জামাত আগামী নির্বাচনে জয়লাভ করতে পারে, এটা হচ্ছে যে জনমত এবং এখনকার সময়ের যে রাজনীতি। এবং আমার আর্গুমেন্টটা হলো এরকম যে
এই যে জুলাই আগস্টের গত বছর গণ অভ্যুত্থানের মধ্য দিয়া শেখ হাসিনার রিজিমের যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের রাজনৈতিক কালচারের একটা পরিবর্তন চাইছে। একটা ডিফারেন্ট জেনারেশনাল আকাঙ্ক্ষা আছে এই দেশের তরুণ প্রজন্মের মধ্যে। এই আকাঙ্ক্ষা আমাদের পুরাতন ট্র্যাডিশনাল রাজনীতি স্যাটিসফাই করতে পারতেছে না। এই স্যাটিসফাই করতে না পারার কারণে আওয়ামী লীগ এখান থেকে হারাই গেছে এবং বিএনপি এখন খুবই স্ট্রংলি স্ট্রাগল করতেছে এই নতুন জেনারেশনের সাথে কানেক্ট হওয়ার জন্য। সিফাত একটা কিছু বলতে চাই, আমি একটু সিফাতের কথাটা শুনে এসে গেলে সিফাত। আমি একটা মিনিট শেষ করি, একটু শেষ করি প্লিজ। তো এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার একটা বেনিফিট জামাত ইসলাম পাবে এবং সেটা কিভাবে পাবে এটা আমরা গণ অভ্যুত্থানের পরে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে সেখানে আমরা দেখতেছি যে ছাত্র শিবিরের প্যানেল তাদের কাছ থেকে একটা ম্যাসিভ এন্ডোর্সমেন্ট পাইছে। আমি এটাকে রিড করতেছি যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার মধ্যে রাজনৈতিক প্যাটার্নের মধ্যে একটা পরিবর্তন হয়েছে। এই জায়গা থেকে আমি বলতে চাই যে আগামী নির্বাচনে জামাত আমরা যেভাবে হিসাব করতেছি তার চাইতে ওয়ে বেটার করতে পারে। সিফাত আপনার আমি মাধ্যমে যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা গালিব ভাই বলেন যে থিও ডেমোক্রেসির কথা, মাওলানা